আর সবার উপরে নিজের পরিবারকে ভালোবাসুন। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আমার গল্পে আরও কিছু অংশ বাকি আছে যা আমি এখনও বলিনি। আমার মৃত্যুর পর যে সব ঘটনা ঘটেছিল সেগুলোর মধ্যে কিছু খুবই রহস্যজনক। আমার মৃত্যুর 1 বছর পর রাহুল একদিন আমার পুরানো জিনিসপত্র গুছিয়ে রাখছিল। হঠাৎ সে আমার পুরানো একটা ট্রাঙ্কের তলায় একটা লুকানো খোপ খুঁজে পায়। সেই খোপে ছিল একটা পুরানো ডায়েরি আর কিছু চিঠি। রাহুল ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। পড়তে পড়তে তার চোখ কপালে উঠে যায়। ডায়েরিতে লেখা ছিল আমার জীবনের এমন কিছু ঘটনা যা আমি কখনো কাউকে বলিনি। লেখা ছিল যে আমার ছোটবেলায় একটা অদ্ভুত ক্ষমতা ছিল। আমি স্বপ্নে ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পেতাম। যেমন রাহুলের জন্মের আগেই আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার একটা ছেলে হবে। তার সাথে একটা অদ্ভুত ঘটনা জড়িত থাকবে। ডায়েরিতে আরও লেখা ছিল যে আমি সুব্রতের মৃত্যুর স্বপ্ন দেখেছিলাম তার মৃত্যুর 2 বছর আগেই। কিন্তু আমি কাউকে বলিনি কারণ আমি চাইনি তারা চিন্তিত হয়ে পড়ুক। আমি এমনকি আমার নিজের মৃত্যুর সময়ও জানতাম। তাই আমার জীবনের শেষ দিনগুলোতে আমি এত শান্ত ছিলাম। রাহুল এই ডায়েরি পড়ে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে আমার জীবনে আরও অনেক রহস্য ছিল যা আমি কখনো প্রকাশ করিনি। চিঠিগুলোর মধ্যে ছিল কমলার লেখা কিছু চিঠি, যেগুলোতে সে আমার কাছে ক্ষমা চেয়েছিল রাহুলের ব্যাপারে সত্য লুকানোর জন্য। একটা চিঠিতে কমলা লিখেছিল, রিয়া, আমি জানি তুমি রাহুলকে আমার চেয়ে ভালো মা হতে পেরেছ। আমি গর্বিত যে তুমি তাকে এত ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছ। আরেকটা চিঠিতে ছিল ডাক্তার রহমানের লেখা। তিনি লিখেছিলেন যে হাসপাতালে শিশুদের বদল হওয়ার ঘটনা আসলে কোনো ভুল ছিল না। ডাক্তার রহমান লিখেছিলেন, রিয়া, সত্য কথা হলো আমি জেনে বুঝেই তোমাদের শিশুদের বদল করেছিলাম। কারণ আমি দেখেছিলাম যে তুমি কমলার চেয়ে ভালো মা হতে পারবে। কমলার পারিবারিক অবস্থা ভালো ছিল না। রাহুল এই চিঠি পড়ে আরও অবাক হয়। সে বুঝতে পারে যে আমার জীবনের প্রতিটা ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য ছিল। ডায়েরিতে আরও লেখা ছিল যে আমি শান্তি দেবীকে হারিয়ে যাওয়ার দিন খুঁজে পাওয়াটাও কোনো কাকতালীয় ঘটনা ছিল না। আমি স্বপ্নে দেখেছিলাম যে আমাকে একজন বৃদ্ধ মহিলাকে সাহায্য করতে হবে। এসব পরে রাহুল বুঝতে পারে যে আমার জীবনটা শুধু একটা সাধারণ জীবন ছিল না। এর মধ্যে কিছু অলৌকিক ব্যাপার ছিল। রাহুল এই ডায়েরি আর চিঠিগুলো সুমন, সায়রা আর রুমাকে দেখায়। তারা সবাই অবাক হয়ে যায়। সুমন বলে, মা সত্যিই একজন অসাধারণ মানুষ ছিল। তার মধ্যে এমন কিছু ক্ষমতা ছিল যা আমরা বুঝতেই পারিনি। সায়রা বলে, মায়ের স্বপ্নগুলো সত্য হয়েছিল। তার মানে তিনি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতেন। রুমা বলে, দাদি আমাকে খুঁজে পেয়েছিল, এটাও হয়তো কোনো দুর্ঘটনা ছিল না। হয়তো তিনি জানতেন যে আমি তার কাছে আসব। এই আবিষ্কারের পর তারা আমার জীবনের দিকে নতুন চোখে তাকায়। তারা বুঝতে পারে যে আমার প্রতিটা কাজের পেছনে একটা গভীর অর্থ ছিল। আমার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি জানি যে আমার মৃত্যুর পর আমার পরিবার এই ডায়েরি খুঁজে পাবে। আমি চাই তারা জানুক যে আমার জীবনের প্রতিটা ঘটনা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমি শুধু তার হাতের একটা মাধ্যম ছিলাম। এই লেখা পড়ে আমার সন্তানরা আরও গভীরভাবে বুঝতে পারে যে আমার জীবনটা কত মহান ছিল। রাহুল সিদ্ধান্ত নেয় যে এই ডায়েরি আর চিঠিগুলো সংরক্ষণ করবে। তারা আমার জাদুঘরে রাখা হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। আমার মৃত্যুর 2 বছর পর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের দাতব্য সংস্থার স্কুলে একটা মেয়ে ভর্তি হয় যার নাম ছিল প্রীতি। প্রীতি একটা অনাথ মেয়ে। কিন্তু তার মধ্যে এমন কিছু গুণ ছিল যা দেখে সবাই অবাক হয়ে যেত। সে খুব কম বয়সেই অনেক গানের কথা বলত। একদিন প্রীতি রাহুলকে বলে, আঙ্কেল, আমি একটা স্বপ্ন দেখেছি। দেখেছি যে একজন সুন্দর মহিলা আমার কাছে এসে বলেছেন যে আমি তার স্কুলে পড়াশোনা করব। রাহুল প্রীতিকে আমার ছবি দেখায়। প্রীতি তাৎক্ষণিক বলে ওঠে, হ্যাঁ, এই মহিলাই আমার স্বপ্নে এসেছিল। রাহুল অবাক হয়ে যায়। প্রীতি আমাকে কখনো দেখেনি। তাহলে কিভাবে আমার স্বপ্ন দেখল? প্রীতি আরও বলে, সেই মহিলা আমাকে বলেছিল যে আমি বড় হয়ে অনেক মানুষের সেবা করব। রাহুল বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমার আত্মা হয়তো প্রীতির কাছে গিয়েছিল। প্রীতি আমাদের স্কুলে পড়াশোনা করে বড় হয়। সে একটা অসাধারণ মেধাবী মেয়ে। তার আচার-আচরণ দেখে মনে হতো যেন সে আমারই কোনো অংশ। প্রীতি বড় হয়ে ডাক্তার হয়। কিন্তু সে শুধু গরিব মানুষের চিকিৎসা করে। অনেকটা আমার মতোই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে। একদিন প্রীতি রাহুলকে বলে, আঙ্কেল, আমার মনে হয় সেই মহিলা এখনও আমাদের পাশে আছেন। আমি মাঝে মাঝে তার উপস্থিতি অনুভব করি।
রাহুল বুঝতে পারে যে আমার প্রভাব শুধু আমার জীবদ্দশায় সীমাবদ্ধ ছিল না। মৃত্যুর পরেও আমি মানুষের জীবনে প্রভাব ফেলছি। আমার মৃত্যুর ৫ বছর পর আমাদের এলাকায় একটা বড় দুর্ঘটনা ঘটে। একটা ভবন ভেঙে পড়ে। অনেক মানুষ আটকে পড়ে। উদ্ধার কাজ চলার সময় একজন উদ্ধারকারী বলে যে সে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়েছে যে তাকে গাইড করছে কোথায় আটকে পড়া মানুষেরা আছে। সেই কণ্ঠস্বর অনুসরণ করে তারা অনেক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে। উদ্ধারকারী বলে যে সেই কণ্ঠস্বর খুবই মধুর ছিল আর তাতে অসীম মমতা ছিল। এলাকার মানুষেরা বিশ্বাস করে যে এটা আমার আত্মার কণ্ঠস্বর ছিল। তারা বলে যে আমি মৃত্যুর পরেও তাদের রক্ষা করছি। এই ধরনের অনেক ঘটনা ঘটতে থাকে। মানুষেরা বলে যে বিপদের সময় তারা আমার উপস্থিতি অনুভব করে। আমার নামের হাসপাতালে অনেক ডাক্তার বলে যে তারা কঠিন অপারেশনের সময় একটা অদ্ভুত শক্তি অনুভব করে, যেন কেউ তাদের হাত গাইড করছে। এমনকি আমার নামের স্কুলের শিক্ষকেরাও বলে যে তারা মাঝে মাঝে ক্লাসরুমে একটা সুগন্ধ পায় যেটা আমার ব্যবহৃত আতরের মতো। আমার পরিবারের সদস্যরাও অনেক সময় আমার উপস্থিতি অনুভব করে। বিশেষ করে যখন তারা কোনো বড় সিদ্ধান্ত নেয়, তখন তারা অনুভব করে যেন আমি তাদের পরামর্শ দিচ্ছি। রাহুলের নাতি একবার বলেছিল, দাদা, আমি মাঝে মাঝে স্বপ্নে একজন সুন্দর দাদিকে দেখি যিনি আমাকে ভালো কাজ করতে বলেন। রাহুল তাকে আমার ছবি দেখায়। ছেলেটি খুশি হয়ে বলে, হ্যাঁ, এই দাদি আমার স্বপ্নে আসেন। এই ঘটনাগুলো আমার পরিবারের বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আমি সত্যিই তাদের পাশে আছি। আমার মৃত্যুর ১০ বছর পর একটা বিশেষ ঘটনা ঘটে। আমার নামের ফাউন্ডেশনের একটা প্রজেক্ট মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়। অর্থাভাবে প্রজেক্টটি বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দেয়া। রাহুল খুব চিন্তিত হয়ে পড়ে। সে রাতে আমার কবরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, তোমার স্বপ্নের প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। আমি ব্যর্থ হয়েছি। পরদিন সকালে রাহুলের কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশে একজন বিদেশি ভদ্রলোক। তিনি বলেন যে তিনি আমার জীবনী পড়ে অনুপ্রাণিত হয়েছেন। সেই ভদ্রলোক আমাদের ফাউন্ডেশনকে একটা বিশাল অনুদান দিতে চান। তার এই অনুদানে শুধু যে প্রজেক্টটি বাঁচে তাই নয়, আরও অনেক নতুন প্রজেক্ট শুরু করা সম্ভব হয়। রাহুল বিশ্বাস করে যে এটা আমার দোয়ার ফল। আমি আমার পরিবারকে বিপদের সময় সাহায্য করেছি। এই ধরনের অলৌকিক ঘটনা আমার পরিবারের জীবনে ঘটতেই থাকে। তারা বিশ্বাস করে যে আমি তাদের রক্ষাকারী ফেরেশতা। আমার মৃত্যুর ১৫ বছর পর একটা গবেষক আমার জীবন নিয়ে একটা বিশেষ গবেষণা করে। সে দেখে যে আমার জীবনের সাথে জড়িত অনেক ঘটনাই পরস্পর সম্পর্কিত। গবেষক দেখে যে আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরবর্তীতে অনেক বড় ইতিবাচক পরিবর্তন এনেছে। যেন আমি জানতামই যে কোনো সিদ্ধান্তটি সঠিক। গবেষক তার গবেষণায় লিখেন, রিয়া দাসের জীবন প্রমাণ করে যে কিছু মানুষ অন্যদের চেয়ে আলাদা। তাদের মধ্যে একটা বিশেষ সংবেদনশীলতা থাকে যা তাদের সঠিক পথ দেখায়। এই গবেষণার পর আমার জীবন নিয়ে আরও বেশি আগ্রহ সৃষ্টি হয়। মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, এমনকি আধ্যাত্মিক গুরুরাও আমার জীবন নিয়ে আলোচনা করেন। কেউ কেউ বলেন যে আমার মধ্যে একটা বিশেষ আধ্যাত্মিক শক্তি ছিল। কেউ বলেন যে আমার অসাধারণ ইচ্ছাশক্তি ও ভালোবাসাই আমার জীবনকে অসাধারণ করে তুলেছে। যাই হোক না কেন, সবাই একমত যে আমার জীবন সত্যিই অসাধারণ ছিল। আমার মৃত্যুর ২০ বছর পর আমার জীবন নিয়ে একটা আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক, সমাজকর্মী, মনোবিজ্ঞানীরা আসেন। কনফারেন্সে আমার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কিভাবে একজন সাধারণ গৃহিণী এত বড় প্রভাব ফেলতে পারে, সেটা নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়। কনফারেন্সে রাহুল একটা বক্তৃতা দেয়া। সে বলে, আমার মা কোনো অলৌকিক শক্তির অধিকারী ছিল কি না সেটা আমি জানি না। কিন্তু আমি জানি যে তার মধ্যে অসীম ভালোবাসা ছিল। আর সেই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি ছিল। কনফারেন্সের শেষে সবাই একমত হয় যে আমার জীবন মানবিকতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমার জীবনী সব ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মৃত্যুর ২৫ বছর পর জাতিসংঘ আমার জন্মদিনকে বিশ্ব মানবিকতা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া। সেই দিন থেকে প্রতি বছর আমার জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশে মানবিকতার কাজের জন্য পুরস্কার দেওয়া হয়। আমার নামে একটা আন্তর্জাতিক পুরস্কার চালু হয়। আমার পরিবার এই সম্মান পেয়ে গর্বিত হয়। কিন্তু তাদের সবচেয়ে বড় গর্ব হল যে আমার আদর্শ এখনও মানুষের হৃদয়ে জীবিত। আমার মৃত্যুর ৩০ বছর পর আমার জীবনের উপর একটা মিউজিক্যাল তৈরি হয়। সেই মিউজিক্যাল বিশ্বের বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়। মিউজিক্যালে আমার জীবনের বিভিন্ন পর্যায়ে গান আর নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। দর্শকরা আমার জীবনের গল্প দেখে কাঁদে আর হাসে।
মিউজিক্যালের একটা বিশেষ দৃশ্য হল যেখানে আমার আত্মা মঞ্চে হাজির হয়। সেই দৃশ্যে আমি আমার পরিবার আর সমাজের মানুষদের আশীর্বাদ করি। এই মিউজিক্যাল দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হয়। তারা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। আমার মৃত্যুর ৩৫ বছর পর আমার জন্মস্থানে একটা বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হয়। সেই স্মৃতিসৌধ আমার জীবনের বিভিন্ন অধ্যায়ের ভাস্কর্য দিয়ে সাজানো। স্মৃতিসৌধের সবচেয়ে উঁচু জায়গায় আমার একটা মূর্তি রাখা হয়। মূর্তিতে আমাকে দেখানো হয়েছে একটা শিশুকে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছি। স্মৃতিসৌধের নিচে লেখা আছে, রিয়া দাস, একজন মা, একজন সেবিকা, একজন অনুপ্রেরণা। প্রতিদিন হাজারো মানুষ এই স্মৃতিসৌধ দেখতে আসে। তারা আমার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়। আমার মৃত্যুর ৪০ বছর পর আমার জীবনের উপর একটা ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা তৈরি করা হয়। মানুষ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমার জীবনের বিভিন্ন মুহূর্ত অনুভব করতে পারে। তারা আমার চোখ দিয়ে দেখতে পারে কিভাবে আমি আমার সন্তানদের লালনপালন করেছি, কিভাবে আমি মানুষের সেবা করেছি, কিভাবে আমি জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছি। এই ভার্চুয়াল অভিজ্ঞতা মানুষকে আমার কাছাকাছি আনে। তারা অনুভব করে যেন তারা সত্যিই আমার সাথে আছে। আমার মৃত্যুর ৫০ বছর পর আমার জীবন নিয়ে একটা এআই চ্যাটবট তৈরি করা হয়। মানুষ এই চ্যাটবটের সাথে কথা বলে আমার কাছ থেকে জীবনের পরামর্শ নিতে পারে। চ্যাটবটটি আমার জীবনের অভিজ্ঞতা আর মূল্যবোধের ভিত্তিতে মানুষকে পরামর্শ দেয়া। হাজারো মানুষ এই চ্যাটবটের সাহায্য নিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান খুঁজে পায়। এভাবে আমার জীবনের প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। আর এইভাবেই শেষ হয় আমার জীবনের এই রহস্যময় আর রোমাঞ্চকর গল্প। একটা গল্প যেখানে ছিল অনেক মোড়, অনেক চমক, অনেক ভালোবাসা।